এই গল্পের সকল পর্ব পড়তে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, পড়তে পারেন। খাওয়া শেষে সবাই যখন গল্পের আসর বসালো, তখন নূর খেয়াল করলো রিদওয়ান এবং পারমিতা উভয়ই নেই। নূরের মনে কৌতূহল জন্মালো। তাদের খুঁজতে খুঁজতে নূর পৌঁছালো নিজের বেডরুমের বাহিরে। দরজাটা হালকা বেজানো, বুকটা অহেতুক কারণেই ধরপড় করছে নূরের। কেন যেন খুব কাঁপছে। কিছুক্ষণ চিন্তা করে দরজাটা খুলল নূর। দরজাটা খুলতে যা দেখলো তাতে নূরের মাথা ঘুরে যাবার জোগাড়। রিদওয়ান পারমিতাকে জড়িয়ে ধরে আছে। নূরের হাত পা যেন অসাড় হয়ে আসছে। রিদওয়ান এবং পারমিতাকে এমন অবস্থায় দেখবে কল্পনাতেও ভাবেনি সে। অজান্তে মুখ ফুসকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, রিদওয়ান। নূরের কণ্ঠে কানে আসতেই রিদওয়ান পিছনে তাকায়। পারমিতা এখনও তার বুকে লেপ্টে আছে। রিদওয়ানের কাতর দৃষ্টি এবং চিন্তিত মুখশ্রী নূরের চোখ এড়ালো না। রিদওয়ান ব্যস্ত কণ্ঠে বলল, নূর, তাড়াতাড়ি আসো। পারমিতা সেন্সলেস হয়ে গিয়েছে। নূরের মাথা কাজ করছে না। কি সত্যি কি মিথ্যে তার বিচার করাটা এতটা কঠিন হবে জানা ছিল না নূরের। তবুও মনের ইচ্ছার বিরুদ্ধে পা চালিয়ে ভেতরে ভেতরে প্রবেশ করে সে। নিষ্প্রভ কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে পারমিতার? জানা নেই, ওর শরীরটা নাকি ভালো লাগছিল না। তুমি তখন রান্নাঘরে ছিলে, তাই আমি ওকে ওয়াশরুমটা দেখিয়ে দিলাম। ওয়াশরুম থেকে বের হতেই মাথা ঘুরে পড়ে গেল। তুমি একটু হেল্প করো প্লিজ। রিদওয়ান প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। তার আতঙ্কের কারণটি বুঝতে পারল না নূর। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। এগিয়ে গিয়ে সাহায্য করলো রিদওয়ানকে। পারমিতা সত্যি সেন্সলেস হয়ে গিয়েছে। তাকে কোনো মতে বিছানায় শোয়ালো তারা। রিদওয়ানদের বিল্ডিংয়ে একজন ডাক্তার থাকেন, নাম নাজিম উদ্দিন। নাজিম সাহেব হার্টের ডাক্তার। রিদওয়ানদের বাসার 3 তলায় থাকে সে। রিদওয়ান ছুটে গিয়ে নাজিম সাহেবকে ডেকে আনে। নাজিম সাহেব পারমিতার পর্যবেক্ষণ করছেন, আর রুমের এক কোণে থমথমে মুখে দাঁড়িয়ে আছে সবাই। হুট করে এমন একটা ঘটনা ঘটবে সেটা যেন কেউ কল্পনা করেনি। সবার মাঝে নূর শুধু রিদওয়ানকে দেখে যাচ্ছে। তাকে চিন্তিত লাগছে। সামান্য বেহুশ হবার জন্য এত কিসের চিন্তা, সেই সূত্র ভেবে পাচ্ছে না নূর। মিনিট 20 পর্যবেক্ষণের পর নাজিম সাহেব খানিকটা প্রসন্ন মুখে বলেন, আমার মনে হচ্ছে উনি প্রেগনেন্ট। ওনার গার্ডিয়ান কে আছেন? নাজিম সাহেবের কথাটা যেন কারো বিশ্বাস হচ্ছে না। অফিসের মানুষের মাঝে একটা কানাঘোষা শুরু হলো। তাদের কাছে এই খবরটা যেন অষ্টম আশ্চর্যের ব্যাপার। রিদওয়ান এগিয়ে গেল নাজিম সাহেবের কাছে, বলল, এখানে ওর গার্ডিয়ান কেউ নেই। আমি ওর কলিগ, আর আমার ওয়াইফ ওর ফ্রেন্ড। আপনি আমাদের বলতে পারেন। দেখো রিদওয়ান, আমি তো হার্টের ডাক্তার, কিন্তু আমার ধারণা ভুল হবে না আশা করি। তবুও বলবো, তোমরা ওনার গার্ডিয়ানকে বলবে একটা টেস্ট করে গাইনি ডাক্তারের সাথে কনসাল্ট করে নিতে। আমি আসি, কেমন? জি আঙ্কেল। নাজিম সাহেব চলে গেলে পরিবেশটা শান্ত হয়ে যায়। সবার থমথমে মুখে পরিবেশটা আরও অস্বস্তিতে ভরে উঠল। পারমিতা প্রেগনেন্ট, এই কথাটা একটা নীরবতা বাড়িয়ে দিল। কারণ পারমিতার এখনও বিয়ে হয়নি। অফিসের মানুষ অন্তত তাই জানে। পারমিতা এখনও ঘুমে। নাজিম সাহেব একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন, তাই সে না ওঠা অবধি এই ঘটনার কোনো সুরাহা হবে না। কেন যেন পারমিতার গর্ভবতী হবার খবরটা শুনতেই নূরের দৃষ্টি রিদওয়ানের উপরে গেল। এক অজানা ভয়ের উপস্থিতি মনে ক্রাশ তৈরি হলো। আহত মনটা প্রার্থনায় লেগে গেল যেন তার চিন্তা ভুল হয়। না চাইতেই সকল কুচিন্তার ঢেউ তার শান্ত মনকে বারে বারে উত্তেজিত করে তুলছে। ইচ্ছে হচ্ছে সরাসরি জিজ্ঞেস করতে রিদওয়ানকে পারমিতার সাথে তার কিসের লুকোচুরি, কিন্তু সে থেমে যায়। এই ভেবে যদি সে ভুল হয় তবে চিরকাল রিদওয়ানের সামনে ছোট হয়ে যাবে সে। ভালোবাসার মানুষের অনীহার পাত্র হতে চায় না নূর। দিদার এক অসীম জালে জড়িয়ে যাচ্ছে সে। চাইলেও এই জাল কেটে বের হবার উপায় পাচ্ছে না। রিদওয়ান সবাইকে নিয়ে বসার ঘরে গেল। সবার হতবাক মুখশ্রীতে হাজারো প্রশ্ন, কিন্তু করতে পারছে না।
রিদওয়ান সবার উদ্দেশ্যে বলে, কেউ এ নিয়ে কোনো প্রশ্ন পারমিতাকে করবে না। এ নিয়ে কোনো গসিপও হোক, সেটা আমি চাই না। আমার মনে হয় আমি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। রিদওয়ানের কণ্ঠের কাঠিন্য সবার কৌতূহল একেবারেই দমন করে দিল। রিজভীর স্বর খাদে এনে বলে, কিন্তু রিদওয়ান ভাই, ওকে কে জানাবে এই নিউজটা? নূর জানাবে, ওর বান্ধবী সে। নূরের কাছ থেকে জানলে আমার মনে হয় না পারমিতা খুব একটা অস্বস্তি বোধ করবে। রিদওয়ানকে ঠিক কী বলা উচিত জানা নেই নূরের। লোকটার তল পাওয়া বড়ই ভার। যদি সাধারণভাবে দেখা হয়, রিদওয়ান কেবলই পারমিতাকে সাহায্য করছে একজন কলিগ হিসেবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। অথচ অপরদিকে গুটি মেলালে ঘোর রহস্যের চোরাবালিতে ডুবে যাচ্ছে নূর। কেন রাতে পারমিতা রিদওয়ানকে ফোন দিয়েছে? কেন রিদওয়ান এতটা ঘাবড়ে গিয়েছিল রাতে? কেন তাদের দরজা ভিজিয়ে রাখা ছিল? অনেক প্রশ্ন। নূরের নিজেকে হীন মনোভাবের একটা পোকা মনে হচ্ছে, যে কারণে অকারণে তার স্বামীকে সন্দেহ করছে, কিন্তু কোনোভাবেই এই সন্দেহের বিষটা উপড়ে ফেলতে পারছে না। পারমিতার ঘুম ভাঙল 2 ঘন্টা পর। শরীরটা খুব দুর্বল। পাশে নূর বসে আছে। নূরকে দেখেই ঝটপট উঠে বসে পারমিতা। তার মুখখানা শুকনো হয়ে আছে। লম্বা মুখখানা আর একটু লম্বা লাগছে। নূর তার পেছনে একটা বালিশ দিল। পারমিতা মাথা নত করে বসে আছে। কোনো কথা নেই তার মুখে। নূর খানিকটা ইতস্তত করছে কিভাবে কথাটা শুরু করবে সেটা ভেবে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর বলল, এটা কিভাবে হলো পারমিতা? নূরের প্রশ্নে হু হু করে কেঁদে ওঠে পারমিতা। ফর্সা মেয়েটির গাল, নাক লাল হয়ে ওঠে। সুগারো নজর বিষাদ সিন্ধুতে প্লাবিত হয়। এক পর্যায়ে নূর তাকে জড়িয়ে ধরে। নিঃশব্দে দুজন নারী একে অপরের কষ্ট ভাগ করে নেয়, শুধু অশ্রু জলের মাধ্যমে। নূরের হাজারো জিজ্ঞাসার পরও উত্তর দেয় না পারমিতা। অবশেষে নিজের মাঝে সকল জিজ্ঞাসাকে দমিয়ে রাখতে হয় নূরের। পারমিতাকে সাবধানে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিল রিদওয়ান। মেহমানেরা আস্তে ধীরে যে যার বাসার দিকে প্রস্থান করল। সবাই চলে গেল। রিদওয়ান নিজের রুমে এসে গা এলিয়ে দিল বিছানায়। ফুল স্পিডে ফ্যান ঘুরছে, তবুও গরম লাগছে তার। বিকেলে চা খাওয়ার বাড়তি কাছে রিদওয়ানের, তাই 1 কাপ চা হাতে রুমে আসে নূর। আসরের আজান শোনা যাচ্ছে, কিন্তু রিদওয়ান এক দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে সে। আজানের ধ্বনি কানে আসলেই রিদওয়ান নামাজে দাঁড়িয়ে পড়ে। মাঝে মাঝে জামাতে, তো মাঝে মাঝে ঘরে, কিন্তু সে সময় নষ্ট করে না। অথচ আজ আজান শেষ হয়ে যাবার পরও সে শুয়ে আছে, কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। চাটা বিছানার পাশের সাইড টেবিলে রেখে রিদওয়ানের পাশে বসলো নূর। তার চুলে হাত বুলাতে বুলাতে বলল, কিছু নিয়ে কি চিন্তা করছো? নূরের স্পর্শ পেতেই চিন্তার সাগর থেকে বের হলো রিদওয়ান। মুচকে হাসি দিয়ে নূরের কোমর জড়িয়ে ধরল। এই প্রথম নূরের এতটা কাছে এসেছে সে। এতকাল পর রিদওয়ানের এমন আচরণে শিউরে ওঠে নূর। শির দ্বারা বেয়ে যেন একটা স্রোত বয়ে যায় নূরের। একরাশ ভালো লাগা ঢেউ মনে বিস্তার করে। নূর পরম যত্নে চুল টেনে দিতে থাকে রিদওয়ানের। রিদওয়ানে উত্তপ্ত নিঃশ্বাসে ঈষৎ কম্পিত হচ্ছে প্রতিটি রন্দে। রিদওয়ান তখন প্রেম ঘন কণ্ঠে বলে, ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। রিদওয়ানের এমন কথায় অবাক হয় নূর। রিদওয়ান মুখ তুলে বলে, আমি খুব ভয় পেয়েছিলাম জানো, পারমিতা অজ্ঞান হবার জন্য নয়। ভয়টা ছিল তুমি আমায় অবিশ্বাস করো কিনা। এক অন্য নারীকে নিজের স্বামীর বুকে লেপ্টে থাকতে দেখাটা কারোরই ভালো লাগার কথা নয়। নূরের মনটা মুহূর্তে উচ্ছ্বাসিত হয়ে উঠল। কালো মেঘের পরত ছড়ে একরাশ সোনালি প্রভা উঁকি দিল মনের বেলকুনিতে। হাজারো প্রজাপতি উড়ে গেল যেন। নূর শান্ত গলায় বলল, নামাজ পড়বে? ওঠো। জায়নামাজে বসে মোনাজাতের সময় একটা প্রার্থনা করছিল নূর। এই সন্ধ্যার বীজ যেন তার মনে আর জায়গা না নেয়।
এক সপ্তাহ পর খাওয়ার টেবিলে একসাথে রাতের খাবার খেতে বসেছিল নূরেরা। অক্টোবর নভেম্বর ঘোরার জন্য সবথেকে উপযোগী সময়। রেদওয়ানের কিছু ছুটি জমেও গিয়েছে। নূরের একই অবস্থা। এই উসিলায় তাদের হানিমুনটাও হয়ে যাবে। তাই ঘোরার প্রস্তাব তুললেন মিলন সাহেব। নাজমা বেগমেরও সম্মতি আছে তাতে। নূর লাজুক হাসি হাসে। সেও চায় তাদের সম্পর্কটা বন্ধুত্বের সিঁড়ি পেরিয়ে এগিয়ে যাক। এমন সময় রিদওয়ানের ফোনটা বেজে ওঠে। সে অর্ধেক খাবারেই ফোনটা নিয়ে নিজের রুমে চলে যায়। নাজমা বেগম সরু দৃষ্টিতে রিদওয়ানের কাজগুলো পর্যবেক্ষণ করেন। মিনিট 5 বাদেও যখন রিদওয়ান আসে না, তখন তিনি নূরকে বলেন, যাও তো, রিদওয়ানকে বলো খেতে আসতে। ফোনে কথা পরেও বলতে পারবে ও। নূর মাথা নাড়িয়ে উঠে যায়। একটু হাতেই নিজের রুমে যায় সে। রিদওয়ান বারান্দায় কথা বলছে। স্বর খাদে নামলেও তার রাগনিত স্বর বোঝা যাচ্ছে। নূর বারান্দার কাছে যেতেই শুনতে পায়, এই বাচ্চা অ্যাবর্ট করার কথা মাথাতেও আনবে না পারমিতা। বাচ্চাটা তোমার একার নয়,